আজকের ভিডিওতে যা বলবো তোমাদের ফার্স্ট সামেটিভে সব কমন। তো চলো, মাই ডিয়ার স্টুডেন্ট, স্মার্ট 89-এ সকলকেই জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে নোটিফিকেশন অপশনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মেন টপিকে ফিরে যাওয়া যাক। আজকে তোমাদের জন্য আমি আবারও ভূগোলের ফার্স্ট সামেটিভ ক্লাস 10-এর একটি দুর্দান্ত সাজেশন ভিডিও নিয়ে এসেছি। তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম হবে দুটো অধ্যায়, একটা থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে, অপরটি হচ্ছে আঞ্চলিক ভূগোল থেকে। প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের যে প্রথম অধ্যায়টি সেটি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এবং আঞ্চলিক ভূগোল থেকে যে অধ্যায়টি থাকছে সেটি হলো ভারত। প্রথমে চলে যাব আমরা প্রাকৃতিক ভূগোলের প্রথম যে অধ্যায়, সেই অধ্যায়টিকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যে পাঠটা সেটা বহির্জাত প্রক্রিয়া, পরবর্তী পাঠ নদীর কাজ, তার পরের পাঠ হিমবাহের কাজ এবং শেষ পাঠ বায়ুর কাজ। তাহলে এই চারটি ভাগে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়টিকে ভাগ করা হয়েছে। প্রথমেই আমি চলে যাব বহির্জাত প্রক্রিয়া। এখান থেকে তোমাদের বড় কোশ্চিন হয় না, 2 মার্ক এবং 3 মার্কের কোশ্চিন হয়ে থাকে। এখান থেকে তোমরা 3 মার্কের দুটো প্রশ্ন ভালো করে দেখে যাও। প্রথম প্রশ্ন, আরোহণ ও অবরোহণের মধ্যে পার্থক্য লেখো, এবং তার পরের প্রশ্ন হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। চলে যাব এই পাঠ থেকে 2 মার্কের প্রশ্ন। তোমাদেরকে দেখতে হচ্ছে নগ্নিভবন কাকে বলে, অথবা এই কোশ্চিনটাই আসতে পারে নগ্নিভবনের সূত্রটি কি। পরবর্তী প্রশ্ন, পর্যায়নের সংজ্ঞা দাও, অথবা প্রশ্নটা এভাবে দিতে পারে যে পর্যায়ন প্রক্রিয়া কাকে বলে। পরবর্তী প্রশ্ন, নগ্নিভবন কাকে বলে, এবং এখান থেকে যে শেষ প্রশ্নটা দেখবে তোমরা, পুঞ্জিত ক্ষয় বলতে কি বুঝো। বাস এই কটা কোশ্চেন তোমরা এখান থেকে দেখে যাও, আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। চলে যাব নদীর বিভিন্ন কাজ। এখান থেকে তোমাদের বড় প্রশ্ন হয়, এখান থেকে তোমাদের বড় প্রশ্ন আসার সম্ভাবনা এবার নেই, কারণ গত মাধ্যমিকে এখান থেকে 5 মার্কের বড় কোশ্চিন চলে এসেছে। তবু আমি তোমাদেরকে বলবো এখান থেকে তোমরা অন্তত দুটো প্রশ্ন রেডি করে যাবে। 5 মার্কের প্রথম প্রশ্ন এখান থেকে যেটি রেডি করতে হবে, নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। এখান থেকে তোমরা যে 3 মার্কের প্রশ্ন রেডি করবে, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ লেখো। পরবর্তী প্রশ্ন, গিরিখাদ ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। এরপরে প্রশ্ন, উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, নদী বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। এবং এখান থেকে যেটা প্রশ্ন তোমরা দেখে যাবে শেষ, নদী পার্বত্য প্রবাহে ভি ও আই আকৃতি উপত্যকা গঠিত হয়, যুক্তি সহকারে ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের এখান থেকে 3 মার্কের প্রশ্ন। এখান থেকে যে 2 মার্কের কয়েকটা প্রশ্ন তোমাদেরকে দেখে যেতেই হচ্ছে। প্রথম প্রশ্ন, ধারণা অববাহিকা, তার সঙ্গে দেখবে পলল শঙ্কু, পলল শঙ্কু কিভাবে গঠিত হয়। এর সঙ্গে দেখে রাখবে জলবিভাজিকার সংজ্ঞা দাও। দেখে রাখবে পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়। এই প্রশ্নগুলো তোমরা 2 মার্কের জন্য দেখে নেবে। চলে যাব হিমবাহের বিভিন্ন কাজ। এখান থেকে তোমাদের 5 মার্কের প্রশ্ন হয়েই থাকে। এবারের জন্য এই হিমবাহটা খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকেও, তার জন্য এখান থেকে তোমরা কোনো স্কিপ করবে না। এখান থেকে তোমাদের যে 5 মার্কের প্রশ্ন দেখতে হচ্ছে সেটা হচ্ছে হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো।
পরবর্তী প্রশ্ন, হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো। এই দুটো প্রশ্ন এখান থেকে তোমরা দেখে যাও, অনায়াসে তোমরা কমন পেয়ে যাবে। এখান থেকে 3 মার্কের প্রশ্ন দেখতে হচ্ছে রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য, দেখতে হচ্ছে হিমরেখা উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান নয় কেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে 3টি পার্থক্য লেখো। এই ছিল তোমাদের হিমবাহ থেকে 3 মার্কের হাতে গোনা কটা প্রশ্ন। এরপরে তোমরা এখান থেকে যে 2 মার্কের প্রশ্নগুলো দেখবে তা হলো হিমশৈল কি, দেখে রাখবে হিমরেখা উচ্চতা কোন কোন বিষয়ের দ্বারা নিয়ন্ত্রিত, তার সঙ্গে তোমরা দেখে রাখবে বাকসুন্ড কাকে বলে, দেখে রাখবে হিমরেখা কাকে বলে। হাতে গোনা এই কটা প্রশ্ন তোমরা দেখে যাও, আশা করছি তোমরা নিরাশ হবে না। পরবর্তী এই অধ্যায়ের এই পাঠ বায়ুর কাজ, এখান থেকে তোমাদের মাধ্যমিকে এবার আসার মতো প্রশ্ন 5 মার্কের প্রশ্নটা অবশ্যই এখান থেকে তোমরা রেডি করবে। 5 মার্কের এখান থেকে যা রেডি করতে হবে, বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো। এই দুটো প্রশ্ন এখান থেকে তোমরা দেখে যাও, মাধ্যমিকেও তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এবার আমাদের এখান থেকে যে 3 মার্কের প্রশ্ন দেখতে হচ্ছে সেগুলি হলো অনুদৈর্ঘ্য বালিয়ারি ও তির্যক বালিয়ারির মধ্যে পার্থক্য, দেখতে হচ্ছে মরুভূমি অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য পায় কেন। পরবর্তী প্রশ্ন, লয়েস কি, চিত্র সহ আলোচনা করো। এই কটা প্রশ্ন তোমরা এখান থেকে দেখে যাও, আশা করছি তোমরা ভালো লিখে আসতে পারবে। এখান থেকে যে 2 মার্কের প্রশ্ন আমাদেরকে দেখে যেতে হবে সেগুলো হলো ইনসেল বার্জ কাকে বলে, অথবা কোশ্চেনটা এভাবে দিতে পারে ইনসেল বার্জ কিভাবে সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, ওয়াদি কি। পরবর্তী প্রশ্ন, তির্যক বালিয়ারির সংজ্ঞা দাও। এই কটা প্রশ্ন তোমরা এখান থেকে দেখে যাও, তোমরা ভালো লিখবে। এই ছিল তোমাদের আজকের প্রাকৃতিক ভূগোল থেকে শর্ট সাজেশন। আজকের আলোচনা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবে না। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। চলে যাব পরবর্তী অধ্যায় ভারত। এই ভারত চ্যাপ্টারটিকে আবার দুটো ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, পরবর্তী ভাগ হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। এই যে দুটো ভাগ, এই প্রাকৃতিক পরিবেশকে আবার 6টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ। এখান থেকে তোমাদের 5 মার্কের কোনো বড় প্রশ্ন হয় না, এখান থেকে তোমাদেরকে দেখতে হচ্ছে 2 মার্কের এবং 3 মার্কের প্রশ্ন। আমি এখান থেকে তোমাদেরকে বলবো এই প্রশ্নটি তোমরা অবশ্যই দেখে যাবে, সার্ক কাকে বলে, এর উদ্দেশ্যগুলি লেখো। এই প্রশ্নটা তোমরা দেখে যাবে। চলে যাব আমরা এর পরবর্তী পাঠ ভারতের ভূপ্রকৃতি। ভারতের ভূপ্রকৃতি থেকে তোমাদের 5 মার্কের প্রশ্ন হয়েই থাকে। তোমাদের এখান থেকে প্রশ্ন দেখতে হচ্ছে উত্তর থেকে দক্ষিণ হিমালয়ের শ্রেণী বিভাগ করো ও তাদের বৈশিষ্ট্য লেখো। অথবা প্রশ্নটা এভাবেও দিতে পারে যে প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি চিত্র সহ বর্ণনা করো। এই প্রশ্নটা তোমরা ভালোভাবে দেখে যাও, আশা রাখছি অনেক স্কুল এখান থেকে প্রশ্ন করবে। চলে যাবো এখান থেকে 3 মার্কের কয়েকটা প্রশ্ন দেখে নেব। পূর্ব ঘাট ও পশ্চিম ঘাটের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য। পরবর্তী প্রশ্ন, ভাঙার ও খাদারের মধ্যে পার্থক্য। দেখে নেব গাঙ্গেয় সমভূমি কিভাবে ভারতের মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করেছে। এখান থেকে আরেকটি প্রশ্ন আমাদেরকে দেখতে হচ্ছে পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের 3টি পার্থক্য লেখো। এই ছিল তোমাদের এখান থেকে 3 মার্কের প্রশ্ন। আমরা দেখে নেব এখান থেকে যে 2 মার্কের প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে দুন বলতে কি বুঝো, দেখতে হচ্ছে ময়দান কি, মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত অথবা মালনাদ কি, দেখতে হচ্ছে মরুস্থলী নামকরণ কেন হয়েছে অথবা মরুস্থলী কি, দেখতে হচ্ছে আমাদের দক্ষিণাত্যের মালভূমি ডেকান ট্রাপ নামে পরিচিত কেন
অথবা প্রশ্নটা এভাবে দিতে পারে যে ডেকান ট্রাপ বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। এখান থেকে তোমরা এই কটা প্রশ্ন দেখে যাও, আশা করছি তোমরা সব প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে। দেখে নেবো এর পরের যে পার্ট, ভারতের সম্পদ। এখান থেকেও তোমাদের 5 মার্কের প্রশ্ন হয়ে থাকে। এখান থেকে যে 5 মার্কের প্রশ্নটা তোমরা দেখবে, বেশি দিব না, কয়েকটা প্রশ্ন ভালোভাবে দেখে যাবে। ভারতবর্ষের বিভিন্ন জলসেচ ব্যবস্থা সম্পর্কে লেখো, অথবা প্রশ্নটা এইভাবে দিতে পারে যে ভারতের কোন কোন পদ্ধতিতে জলসেচ করা হয়। এই প্রশ্নটা তোমরা ভালোভাবে দেখে যাও। পরবর্তী প্রশ্ন, এখান থেকে দেখবে ভারতের জলসেচের যে কোনো 3টি প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো, অথবা প্রশ্নটা এভাবেও দিতে পারে যে ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা লেখো। এখান থেকে দুটো প্রশ্ন তোমরা 5 মার্কের দেখে যাবে। এর সঙ্গে এখান থেকে 3 মার্কের প্রশ্ন দেখতে হবে, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা, অথবা প্রশ্নটা এভাবে দিতে পারে যে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? এই ছিল তোমাদের এখান থেকে 3 মার্কের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে যাও, অনায়াসে তোমরা কমন পেয়ে যাবে। এখান থেকে যে 2 মার্কের প্রশ্ন তোমাদেরকে দেখতে হচ্ছে, বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বুঝো? দেখে যাবে বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য কি কি, দেখে যাবে কয়াল কি, অথবা প্রশ্নটা এভাবেও দিতে পারে যে টিকা লেখো কয়া। পরবর্তী প্রশ্ন, কোন 2টি নদী মিলিত হয়ে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে? এই কটা তোমরা এখান থেকে প্রশ্ন দেখে যাও, আশা করি তোমরা সব কমন পেয়ে যাবে। এই অধ্যায়ের পরবর্তী পাঠ, ভারতের জলবায়ু। এখান থেকেও তোমাদের বড় প্রশ্ন হয়। এখান থেকে তোমরা যে বড় প্রশ্নগুলো দেখবে, ভারতের জলবায়ুর যে কোনো 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো, অথবা প্রশ্নটা এভাবেও দিতে পারে যে ভারতের মৌসুমী জলবায়ুর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, অথবা প্রশ্নটা উল্টে দিতে পারে যে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ও গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। এই 3টি প্রশ্ন তোমরা এই পাঠ থেকে দেখে যাবে। এখান থেকে 3 মার্কের প্রশ্ন তোমরা দেখে যাবে, ভারতের মৌসুমী জলবায়ুতে জেড বায়ুর প্রভাব। এই প্রশ্নটা দেখে যাও 3 মার্কের। এখান থেকে 2 মার্কের প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝা, মৌসুমী বিস্ফোরণ, ভারতের পশ্চিমী ঝঞ্ঝার 2টি প্রভাব উল্লেখ করো, ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় ঘূর্ণাবর্তের প্রভাব উল্লেখ করো। এই কটা প্রশ্ন তোমরা এখান থেকে দেখে যাও। পরবর্তী পাঠ, ভারতের মৃত্তিকা। এখান থেকেও তোমাদের 5 মার্কের প্রশ্ন হয়। তো আমি এখান থেকে বেশি প্রশ্ন দেব না, এখান থেকে মাত্র তোমরা 2টো প্রশ্ন ভালোভাবে দেখে যাও। ভারতের মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ ও সংরক্ষণের প্রধান উপায়গুলি লেখো, অথবা এই প্রশ্নটাই অন্যভাবে দিতে পারে যে মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি লেখো। পরবর্তী প্রশ্ন, ভারতের 2টি প্রধান মৃত্তিকার আঞ্চলিক বন্টন ও বৈশিষ্ট্য লেখো, অথবা প্রশ্নটা এভাবেও দিতে পারে যে ভারতের পলিমাটি বন্টন এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের এখান থেকে 2টো 5 মার্কের প্রশ্ন। এখান থেকে যে 3 মার্কের প্রশ্নগুলো আসার মতো, সেগুলো হচ্ছে ভারতের মৃত্তিকা ক্ষয়ের বা ভূমিক্ষয়ের কারণ ও ফলাফল লেখো। পরবর্তী প্রশ্ন, ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো। এখান থেকে তোমরা যে 2 মার্কের প্রশ্নগুলো দেখে যাবে, সেগুলি হচ্ছে ধাপ চাষের সংজ্ঞা দাও, অথবা প্রশ্নটা এভাবেও দিতে পারে টিকা লেখো ধাপ চাষ। পরবর্তী প্রশ্ন, ঝুম চাষের পরিবেশগত প্রভাব লেখো, অথবা প্রশ্নটা এভাবেও দিতে পারে যে ঝুম চাষের ক্ষতিকারক দিকগুলি কি কি। এখান থেকে তোমরা শেষ প্রশ্ন দেখবে ধাপ চাষের গুরুত্ব কি, অথবা প্রশ্নটা এভাবেও দিতে পারে যে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধে ধাপ চাষের গুরুত্ব লেখো। এই কটা তোমরা এখান থেকে প্রশ্ন দেখে যাও। তোমাদের শেষ পাঠ, ভারতের স্বাভাবিক উদ্ভিদ। এখান থেকেও 5 মার্কের প্রশ্ন হয়। তো আমি এখান থেকে মাত্র 2টো প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, এই 2টো প্রশ্ন দেখে গেলে তোমরা অনায়াসে লিখে আসতে পারবে। ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো, অথবা প্রশ্নটা
উল্টে দিতে পারে যে ভারতের জলবায়ু কিভাবে স্বাভাবিক উদ্ভিদের বন্টনকে প্রভাবিত করে তা উদাহরণ সহ লেখো। এই প্রশ্নটা তোমরা ভালোভাবে দেখে যাও। পরবর্তী প্রশ্ন, ভারতে দুই প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা দেখে যাও। এখান থেকে 3 মার্কের প্রশ্ন তোমরা যেগুলো দেখে যাবে, ভারতের অরণ্য সংরক্ষণের 3টি উপায় সংরক্ষণে আলোচনা করো, অথবা প্রশ্নটা এভাবে দিতে পারে যে অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলো লেখো। পরবর্তী প্রশ্ন দেখবে, ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য 3টি পার্থক্য লেখো। এখান থেকে যে তোমরা 2 মার্কের প্রশ্ন রেডি করবে, কৃষি বনসৃজন কাকে বলে। এখান থেকে দেখবে সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য উল্লেখ করো, অথবা প্রশ্নটা এভাবেও দিতে পারে যে সামাজিক বনসৃজনের 2টি সুবিধা উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, ভারতের মরু উদ্ভিদদের 2টি বৈশিষ্ট্য লেখো, অথবা প্রশ্নটাকে এভাবেও দিতে পারে জেরোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। এই ছিল তোমাদের আজকে ভূগোলের একটি সম্পূর্ণ সাজেশন। তোমাদেরকে সাজেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমি যেই প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলোই কি তোমাদের স্কুল করিয়েছে? কমেন্টে লিখতে একদমই ভুলবে না। আর আমাকে অবশ্যই জানাবে তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো। আজকে এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অপশনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নাও। যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে এবং সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে এর পরবর্তীতে আমি কোন ভিডিও নিয়ে আসবো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাও। এতক্ষণ ভিডিওটিতে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।